নান্টু ভাইয়ের কথা অনুযায়ী আজ অফিসে চূড়ান্ত রকমের ঝামেলা হওয়ার কথা। চাকরি নেই 5 জন তাদের পরিবার পরিজন নিয়ে অফিসের সামনে বসে থাকবে। তারা সারাক্ষণ ক্যাও ম্যাও করবে। পত্রিকার ফটোগ্রাফাররা আসবে, মজা দেখতে জড়ো হবে পাবলিক। অফিসের সামনের রাস্তায় ট্রাফিক জ্যাম শুরু হবে। ঝামেলা আরও জোরদার করার জন্যে নির্দোষ ধরনের কয়েকটা পটকাও ফুটানো হবে। পুলিশ চলে আসবে। এইসব কর্মকাণ্ড শুরু হবার কথা সকাল 10টা থেকে, কারণ বড় সাহেব অফিসে আসেন ঠিক 9:30টায়। এখন বাজছে 11:30টা। 8-10টা দিন অফিসের কাজকর্ম যেমন চলে আজও তাই চলছে, কোনো রকম ঝামেলা নেই। ফরহাদ নিশ্চিত হবার জন্যে আবারও ঘড়ি দেখল, 11:32। তাহলে কি ঝামেলা তৈরির সময় পিছিয়ে দেওয়া হয়েছে? 5 জনের যে কোনো একজনকে জিজ্ঞেস করলে জানা যেত। কাউকেই দেখা যাচ্ছে না। 2 জন দারোয়ানের একজন টুলে বসে আছে, অন্যজন হাত দিয়ে আড়াল করে বিড়ি টানছে। তাদের মধ্যে কোনো উদ্বেগ বা উৎকণ্ঠা নেই। বড় সাহেব যে অফিসে আছেন তা তাঁর গাড়ি দেখে বোঝা যাচ্ছে। গাড়ির ড্রাইভারও নিশ্চিন্ত মনে পান খাচ্ছে। ঘটনা যা ঘটার ঘটে গিয়ে এখন কি অল কোয়াইট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট হয়ে গেছে কি না তাও বোঝা যাচ্ছে না। হয়তো সেরকমই কিছু হয়েছে। ফরহাদের আসার কথা ছিল 9:30টায়, সে 2 ঘন্টা দেরি করে ফেলেছে। দাদাজানের হঠাৎ করে শরীর খারাপ করে ফেলল। ডাক্তার আনতে হলো। ডাক্তার বললেন অক্সিজেন দিতে হবে। অক্সিজেন হাসপাতালে নিয়ে গিয়েও দেয়ানো যাবে, আবার প্রাইভেট ব্যবস্থাও করা যাবে। প্রাইভেট ব্যবস্থায় ঘরে এসে অক্সিজেন সিলিন্ডার দিয়ে যাবে। একজন এসে অক্সিজেন দেবার নিয়ম কানুন শিখিয়ে দেবে। ডাক্তার সাহেবের কথায় বোঝা গেল প্রাইভেট ব্যবস্থা অনেক ভালো। সেই অনেক ভালো ব্যবস্থা করতে গিয়ে 950 টাকা খরচ হয়ে গেছে। তবে অক্সিজেন কাজে দিয়েছে। মেম্বার আলী শান্তিমতো নিঃশ্বাস নিচ্ছেন। ফরহাদ অফিসের দিকে রওনা হবার আগে দেখে এসেছে তিনি ঘুমুচ্ছেন। বোঝা যাচ্ছে ঘুমটা আরামের হচ্ছে, চোখে মুখে কষ্টের ছাপ নেই। ফরহাদ অফিসে ঢুকল। অশোকবাবুর টেবিলে কিছুক্ষণ বসা যায়। উনি কিছু জানলেও জানতে পারেন। চাকরি নেই সহকর্মীদের দিকে সবাই করুণা এবং মমতার চোখে তাকায়। এই দৃষ্টি ঘৃণার দৃষ্টির চেয়েও খারাপ। ঘৃণার দৃষ্টি ফেরত দেয়া যায়, করুণার দৃষ্টি ফেরত দেওয়া যায় না। অফিসে ঢুকেই ফরহাদের মনে হলো সবাই তাকে দেখছে, অথচ ব্যাপারটা সেরকম নয়। সবাই কাজ করছে, আলাদাভাবে কেউ যে তাকে দেখছে তা না। তবে সব মানুষের 3 নম্বর একটা চোখ থাকে, সেই চোখ বাইরে থেকে দেখা যায় না। তবে সেই চোখ যদি কারো দিকে তাকিয়ে থাকে তা পরিষ্কার বোঝা যায়। ফরহাদ বুঝতে পারছে সবার 3 নম্বর চোখ তার দিকে। সেই চোখে করুণা এবং মমতা ছাড়াও আরও একটা কিছু আছে। সেই কিছুটা কি বোঝা যাচ্ছে না। অশোকবাবু বললেন, ফরহাদ সাহেব কেমন আছেন? বসুন বসুন। ফরহাদ বসল। অশোকবাবু বেল টিপলেন। তার বেল টেপায় মোর্স কোড জাতীয় সংকেত থাকে। তার বেয়ারা বেলের শব্দ শুনে বুঝতে পারে বাবু কি চাচ্ছেন। অশোকবাবুকে মুখে কিছুই চাইতে হয় না। চা চলে আসে, পানি চলে আসে, কাঁচা সুপুরি দেয়া জর্দা ছাড়া পান চলে আসে। বেয়ারা 1 কাপ চা এনে ফরহাদের সামনে রাখল। অশোকবাবু আন্তরিক গলায় বললেন, খান, চা খান। সিগারেট খাবেন? খান, চায়ের সঙ্গে একটা সিগারেটও খান। আমি নিজে সিগারেট ছেড়ে দিয়েছি, এই জন্যই বোধহয় অন্য কেউ সিগারেট খাচ্ছে। এই দৃশ্য দেখতে ভালো লাগে। ফরহাদ সিগারেট নিল। অশোকবাবু সিগারেট ধরিয়ে দিলেন। ফরহাদ বলল, নান্টু ভাই কি এসেছিলেন? অশোকবাবু বললেন, সকাল 9টার দিকে এসেছিলেন, ঘণ্টাখানেক ছিলেন। চা পান খেয়ে চলে গেলেন। আমি বলেছিলাম বড় সাহেবের সঙ্গে দেখা করে যেতে, বোধহয় করেছেন। যাবার সময় আমার সঙ্গে দেখা হয়নি। অশোকবাবু নিজেও একটা সিগারেট ধরালেন। লজ্জিত মুখে বললেন, আমার প্রধান সমস্যা হচ্ছে কাউকে খেতে দেখলেই সিগারেট খেতে ইচ্ছে করে। নিজেও একটা ধরিয়ে ফেলি। হিসেব করে দেখেছি এতেও প্রতিদিন 7-8টা সিগারেট হয়ে যায়। আপনার সামনে সিগারেট খাওয়াটা ঠিক হয়নি। খুব ঠিক হয়েছে, আরাম করে খান তো দেখি। আপনাকে একটা সত্যি কথা বলি, আপনার এবং নান্টু সাহেবের জন্যে মনটা খুবই খারাপ হয়েছে। শুধু আমাদের 2 জনের জন্য মন খারাপ হবে কেন? আমরা 5 জন না? বাকি 3 জন কি দোষ করলো? অশোকবাবু বিস্মিত হয়ে বললেন, আপনি কিছু জানেন না? 3 জনকে অ্যাবজর্ভ করে নেওয়া হয়েছে, সিনিয়রিটি দেখে নেওয়া হয়েছে। তবে নান্টু সাহেব সিনিয়র হয়েও কেন জানি বাদ পড়েছেন। আমি এই জন্যেই তাকে বলেছিলাম বড় সাহেবের সঙ্গে দেখা করতে। 3 জনের চাকরি হয়ে গেছে। হয়েছে, কাউকে কিছু বলতে হয়নি, তার আগেই হয়েছে। আর হবে নাই বা কেন বলেন? কোম্পানির অবস্থা তো ভালো। আমরা মিডল ইস্ট থেকে ওর স্যালাইন
এবং রেগুলার স্যালাইনের বিরাট একটা অর্ডার পেয়েছি। কোম্পানি কসমেটিক্স প্রোডাকশনে যাবে, টুথপেস্ট, হালাল সাবান। হালাল সাবানটা হঠাৎ ক্লিক করেছে, সবাই ঝুঁকেছে হালাল সাবানের দিকে। ফরহাদ কিছু বলছে না, বলার মতো কিছু পাচ্ছেও না। সে কি বলবে? হালাল সাবানের প্রসপেক্ট নিয়ে আলাপ করবে? ফরহাদ সাহেব, জি। বড় সাহেবের সঙ্গে দেখা করুন, চেষ্টা করতে তো ক্ষতি নেই। জি না, কোনো ক্ষতি নেই। গুড লাক। গুড লাক মানে উঠে পড়ুন। চা খেয়েছেন, সিগারেট খেয়েছেন, অনেক সামাজিক সৌজন্য দেখানো হয়েছে, আর কত। ওরিয়ন ইন্টারন্যাশনালের বড় সাহেবের খাস কামরায় কম্পিউটার বসানো হচ্ছে। নিতান্তই অল্প বয়সী দুটি ছেলে অত্যন্ত ব্যস্ত ভঙ্গিতে নানান কানেকশন দিচ্ছে, বোতাম টেপাটেপি করছে। সুন্দর কোনো খেলনার দিকে বাচ্চারা যেমন আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকে, এমডি জামিলুর রহমান সাহেব সেই ভঙ্গিতে তাকিয়ে আছেন, যেন খেলনায় ব্যাটারি ভরা হচ্ছে। ব্যাটারি ভরার কাজটা শেষ হওয়া মাত্র তিনি বোতাম টিপবেন, খেলনা উদ্ভট মজাদার কিছু করবে। বড় সাহেবকে ব্যস্ত বলা যায়। এই ব্যস্ততার মধ্যে তিনি যে চাকুরিচ্যুত একজন কর্মচারীকে ঘরে ঢোকার অনুমতি দিয়েছেন, এটা একটা বিস্ময়কর ঘটনা। ফরহাদ বড় সাহেবের ঘরে ঢুকেছে এবং বড় সাহেব দ্বিতীয় বিস্ময়কর ঘটনা ঘটিয়েছেন। তিনি হাসি মুখে ফরহাদকে বলেছেন, দাঁড়িয়ে আছো কেন, বসো। তিনি কখনো তার কোনো কর্মচারীকে বসতে বলেন না। যাদের দাঁড়িয়ে থাকার কথা তারা দাঁড়িয়ে থাকে। যাদের বড় সাহেবের সামনে চেয়ারে বসার যোগ্যতা আছে তারা নিজেরাই চেয়ার টেনে বসে। ফরহাদ বসেছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ বড় সাহেব আবারও গভীর আগ্রহে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। তার ঘর যথারীতি ঠান্ডা, ফরহাদের শরীর বরফের মতো হয়ে যাচ্ছে। বড় সাহেব তাঁর রকিং চেয়ার ঘুরিয়ে ফরহাদের দিকে তাকিয়ে বললেন, এখন বলো কি ব্যাপার। ফরহাদের মনে হলো সাহেব তাকে চিনতে পারছেন না। রংপুর থেকে ঢাকা আসার পথে বড় সাহেব তাকে নাম ধরে ডেকে চমকে দিয়েছিলেন, সেই নাম এখন সম্ভবত তার মনে নেই। ফরহাদ বলল, স্যার আপনাকে একটা থ্যাঙ্কস দিতে এসেছি। জামিলুর রহমানের চোখ সামান্য শুরু হয়ে এলো। তিনি বললেন, কি জন্যে বলো তো। ফরহাদ বলল, রংপুর থেকে ঢাকা আসার পথে আপনি আমাকে এক হাঁড়ি দই দিয়েছিলেন, বগুড়ার দই। দইটা খুবই ভালো ছিল। ও আচ্ছা আচ্ছা, আমি নিজে অবশ্যই টেস্ট করে দেখিনি, ডায়াবেটিস তো, মিষ্টি খেতে পারি না। তুমি শুধু দইয়ের জন্য থ্যাঙ্কস দিতে এসেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তোমার নাম যেন কি? স্যার আমার নাম ফরহাদ। ফরহাদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, স্যার যাই। বড় সাহেব হাসি মুখে মাথা নেড়ে চলে যাবার অনুমতি দিলেন। যেসব কথা বড় সাহেবকে বলবে বলে মনে মনে রিহার্সেল দিয়ে রেখেছিল সেসব বলা হলো না, তবে তার জন্য খারাপও লাগছে না। হাত কচলে কারো কাছে কিছু চাওয়া মানসিক কষ্টের ব্যাপার। বড় সাহেবের ঘরের ঠিক সামনেই সিদ্দিক সাহেব বসেন, হেড ক্যাশিয়ার। সিদ্দিক সাহেব হাতের ইশারায় ফরহাদকে ডাকলেন। ওরিয়ন ইন্টারন্যাশনালের হেড ক্যাশিয়ার সিদ্দিক সাহেবকে অফিসের সবেই আড়ালে ডাকে মরা সিদ্দিক। ভদ্রলোকের কথাবার্তা, আচার আচরণ সবই মরা মানুষের মতো। মানুষটা চা খাচ্ছে, কাজ করছে, কথা বলছে, কিন্তু প্রাণ বলে কোনো ব্যাপার তার মধ্যে নেই। আবেগশূন্য একজন মানুষ। মাঝখানে ভদ্রলোক একবার সিঙ্গাপুর গিয়েছিলেন। ফেরার পর সবাই বলাবলি করতে লাগলো, সিদ্দিক সাহেব সিঙ্গাপুরে তার চোখ দুটো ফেলে দুটো পাথরের চোখ বসিয়ে নিয়েছেন। মানুষের চোখে তার নাকি কাজকর্মে অসুবিধা হচ্ছিল। ফরহাদ তার সামনে দাঁড়াতেই সিদ্দিক সাহেব একটা কাগজ বাড়িয়ে দিয়ে বললেন, এখানে সই করুন, 2 মাসের স্যালারি, খামে টাকা আছে। চেক না দিয়ে ক্যাশ দিয়ে দিলাম, গুনে নিন। সঙ্গে রেভিনিউ স্ট্যাম্প আছে? জি না। 2টা টাকা দিন, রেভিনিউ স্ট্যাম্প আনিয়ে দিচ্ছি। আপনার একটা রেজিস্টার্ড চিঠি আছে, সুইজারল্যান্ড থেকে এসেছে, চিঠিটা নিয়ে যান। চা খাবেন? জি না। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। ফরহাদ বসল। মরা সিদ্দিক অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছেন, ফরহাদের দিকে ফিরেও তাকাচ্ছেন না। রেভিনিউ স্ট্যাম্প নিয়ে আসার পর হয়তোবা ফিরে তাকাবেন। ফরহাদ সুইজারল্যান্ডের চিঠি পড়ছে, রহমতুল্লাহ সাহেবের চিঠি। ভদ্রলোক 2 মাস 3 মাস পর পর একটা চিঠি পাঠান। সেই চিঠিতে সব সময় তার এবং তার পরিবারের কিছু ছবি থাকে। চিঠির শেষে অত্যন্ত বিনয়ের সঙ্গে ফরহাদকে ধন্যবাদ দেন, ঢাকায় তার জায়গাটা দেখে শুনে রাখার জন্য। পুনশ্চ দিয়ে আরেকটি বাক্য থাকে, দেশের বাইরে এসে ভাগ্য পরীক্ষা করে দেখতে চাইলে জানিও, সাধ্যমতো করব। আজকের চিঠিতেও পুনশ্চ দিয়ে সেই বাক্যটি আছে কিনা ফরহাদ দেখে নিল। হ্যাঁ আছে, পারিবারিক ছবিও আছে। স্কি করার পোশাকে স্বামী স্ত্রী।
স্কি করছেন না, দুজনই মগ ভর্তি কফি খাচ্ছেন। বিদেশিনী মহিলা মাত্রই রূপবতী মহিলা, এমন ধারণা প্রচলিত থাকলেও রহমতুল্লাহ সাহেবের স্ত্রীর চেহারা মেটে দৈত্যদের মতো। এই মহিলাকে দেখলেই মনে হয় তিনি কোনো আখড়া থেকে কুস্তি শেষ করে ফিরেছেন। প্রতিপক্ষ সবাইকে পরাজিত করে ফিরেছেন বলে তার মুখ ভর্তি হাসি। সেই হাসিতে সমগ্র পুরুষ জাতির প্রতি কুস্তির আহ্বান আছে। এমন একজন মহিলার প্রেমে পড়ে তাকে বিয়ে করতে সাহস লাগে। রোগা পটকা রহমতুল্লাহ সাহেবের ভীত চোখ মুখ দেখে মনেই হয় না তার সে সাহস আছে। ফরহাদ চিঠি পড়ায় মন দিল। রেভিনিউ স্ট্যাম্প আসতে আসতে চিঠিটা পড়ে ফেলতে হবে। চিঠির জবাবও পাঠাতে হবে। জবাব পাঠাতে 50 টাকার মতো খরচ। এই খরচটা কাঁটার মতো বুকে লাগে। মনে হয় নিতান্তই অপ্রয়োজনে খরচটা করা হচ্ছে। ফরহাদ এবার চিঠি পাঠাতে দেরি হলো। রুথ অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে। স্কি করতে গিয়ে এই বিপত্তি। হাতের একটা হাড় এবং বুকের পাঁজরের 2টা হাড় ভেঙেছে। তোমাকে যে ছবিটা পাঠালাম সেটা একটু মন দিয়ে দেখো। অ্যাক্সিডেন্টের ঠিক 10 মিনিট আগে তোলা ছবি। পাহাড়ের ঢল বেয়ে নামার আগে আগে কফি খাওয়া হচ্ছে। কফি শেষ করার 10 মিনিটের মাথায় ঘটনা ঘটে। রুথের অবস্থা এমন ছিল যে আমি ধরেই নিয়েছিলাম তাকে বাঁচানো সম্ভব না। তবে এই উন্নত দেশে অসম্ভব বলে কোনো ব্যাপার নেই। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার অ্যাম্বুলেন্স তাকে হাসপাতালে নিয়ে গেল। 2 ঘন্টা সার্জারির পর ডাক্তাররা তাকে বিপদমুক্ত ঘোষণা করলেন। খুব বড় ধরনের বিপদের হাত থেকে বেঁচেছি। আল্লাহর কাছে হাজারো শুকরিয়া। যাই হোক, এখন কাজের কথা বলি। ঢাকায় আমার জায়গাটা আমি এক রিয়েল এস্টেট কোম্পানির কাছে বিক্রি করেছি। তারা জমির দামের একটা অংশ আমাকে ডলারে শোধ করেছে। ঢাকার জমিতে তারা মাল্টি স্টোরিড অ্যাপার্টমেন্ট হাউস বানাবে এবং আমাকে 2টা অ্যাপার্টমেন্ট দেবে। আমার কাছে ডিলটা অত্যন্ত ভালো মনে হয়েছে। রিয়েল এস্টেট কোম্পানি তোমার সঙ্গে যোগাযোগ করবে। তুমি তাদেরকে সব রকম সাহায্য সহায়তা করবে। তুমি তো জানোই ঢাকায় আমার স্বার্থ দেখার লোকজন নেই। কাজটা তোমাকেই করতে হবে। তুমি ভালো থেকো। পরিবারের সবাইকে শ্রেণীমতো সালাম এবং দোয়া দেবে। অনেকদিন একটা জায়গায় বাস করছিলে, হঠাৎ সেটা ছেড়ে দিতে গিয়ে তোমাদের হয়তো সাময়িক কিছু সমস্যা হবে। তার জন্যে আমি দুঃখিত ও লজ্জিত। বিদেশে বাস করলেও আমার আর্থিক অবস্থা শোচনীয়। তোমরা ভালো থেকো। রুথের জন্য দোয়া করো। সে এখনো পুরোপুরি সারেনি। আরেকটি কথা বলতে ভুলে গেছি। রুথ বেবি এক্সপেক্ট করছিল। 2 মাস চলছিল। এত বড় একটা দুর্ঘটনা ঘটে যাওয়ার পরেও বেবির কোনো ক্ষতি হয়নি। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই না। ইতি রহমতুল্লাহ। পুনশ্চ দেশের বাইরে এসে ভাগ্য পরীক্ষা করতে চাইলে জানিও, সাধ্যমতো চেষ্টা করব। রেভিনিউ স্ট্যাম্প চলে এসেছে। সই করে ফরহাদ উঠে দাঁড়ালো। সিদ্দিক সাহেবকে ধন্যবাদ জাতীয় কিছু বলা দরকার। না বললেও হয়, ইনি যন্ত্রমানব, ধন্যবাদের ধার ধারেন না। সিদ্দিক সাহেব টাকা গুনছেন। এমন সময় যদি খবর আসে তার ছোট ছেলেটি পানিতে ডুবে মারা গেছে, তিনি টাকা গোনা বন্ধ করবেন না, কাজটা শেষ করবেন। শেষ করার পর শান্ত গলায় জিজ্ঞেস করবেন, কখন মারা গেছে? ফরহাদ সাহেব, জি। বাসায় চলে যাচ্ছেন? জি। সিদ্দিক সাহেব কাজ বন্ধ করে উঠে দাঁড়িয়ে বললেন, চলুন আপনাকে একটু এগিয়ে দেই। ফরহাদ বিস্মিত হয়ে বলল, কেন? শরীরটা ভালো না, বমি বমি আসছে, একটা পান খাবো। সিদ্দিক সাহেবের এই ব্যাপারটা আছে। তিনি কাউকে দিয়ে কোনো কাজ করান না। চা খেতে ইচ্ছে করলে নিজে গিয়ে চা নিয়ে আসেন। পান খেতে ইচ্ছে করলে নিজেই অফিসের সামনে পানের দোকানে পান কিনতে যান। সিদ্দিক সাহেব 2টা পান কিনলেন। একটা মুখে দিয়ে অন্যটা পকেটে রাখতে রাখতে বললেন, ফরহাদ সাহেব, আপনার খুব খারাপ সময় যাচ্ছে। এই খারাপ সময় সম্পর্কে আমার ধারণা আছে। আমার বড় মেয়ের জন্মের পর আমার চাকরি চলে গিয়েছিল। 2 বছর আমি বেকার ছিলাম। যে কষ্ট করেছি তার সীমা নাই। পৃথিবীতে নানা ধরনের কষ্ট আছে। মানসিক কষ্ট, প্রিয়জন হারানোর কষ্ট, অসুখ বিসুখের কষ্ট। সবচেয়ে বড় কষ্ট হলো খিদের কষ্ট। এই কষ্টও করেছি। একবার ঠিক করেছিলাম বিষ খেয়ে মরে যাব। ঘুমের ওষুধ জোগাড়ও করেছিলাম। মেয়েটার মুখের দিকে তাকিয়ে মরতে পারি নাই। ভাই শুনুন, আপনি ভরসা হারাবেন না। এই কাগজটা একটু রাখুন। সিদ্দিক সাহেব মানিব্যাগ খুলে একটা কাগজ বের করলেন। কাগজে কার যেন ঠিকানা লেখা। ফরহাদ বলল, কি কাগজ? সিদ্দিক সাহেব বললেন, 2টা বাচ্চাকে পড়াতে হবে, প্রাইভেট টিউটর চাই। আমি আপনার কথা বলে রেখেছি। যাই পাওয়া যায় এখন তাই লাভ।
ফরহাদ কাগজটা নিল। সিদ্দিক সাহেব পানের পিক ফেলতে ফেলতে বললেন, যে চিঠিটা একটু আগে পড়ছিলেন সেখানেও একটা খারাপ সংবাদ আছে, তাই না? ফরহাদ কিছু বলল না। সিদ্দিক সাহেব বললেন, আমি লক্ষ্য করেছি চিঠিটা পড়তে পড়তে আপনার মুখ ছাইবর্ণ হয়ে গেছে। আমার নিজের বুকের মধ্যে তখন একটা ধাক্কার মতো লেগেছে। সুখ যখন আসে তখন একদিক থেকে আসে না, নানান দিক থেকে আসে। বিপদ যখন আসে তখনও একদিক থেকে আসে না, নানান দিক থেকে আসে। এই ব্যাপারটা আমার চেয়ে ভালো কেউ জানে না। আমি বিপদ থেকে উদ্ধার পেয়েছি, ইনশাল্লাহ আপনিও পাবেন। আমার বড় মেয়েটা ইউনিভার্সিটির পড়া শেষ করেছে, কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছে, পিএইচডি করতে যাচ্ছে কানাডায়। তার জন্মের পর আমার স্ত্রীর বুকে দুধ ছিল না, টিনের দুধ কিনবো এই টাকা ছিল না। বাজার থেকে চিড়া কিনে আনতাম, চিড়া কচলে তার পানিটা খাওয়াতাম। মেয়েটা সেই পানি খেতে পারে না, উগড়ে ফেলে দেয়। তখন আমি স্ত্রীকে বললাম, থাক বাদ দেন। ফরহাদ তাকিয়ে আছে। সিদ্দিক সাহেব রুমাল বের করে চোখ মুছছেন। সিদ্দিক সাহেব ধরা গলায় বললেন, একটা সময় ছিল রোজ কাঁদতাম, আজ অনেক দিন পরে কাঁদলাম। মেয়েটা দেশের বাইরে চলে যাচ্ছে, মনটা দুর্বল, এই জন্যে কেঁদে ফেলেছি। কিছু মনে করবেন না ভাই। সিদ্দিক সাহেব উল্টো দিকে হাঁটা শুরু করলেন, একবারও পেছনে ফিরে তাকালেন না। ফরহাদ লক্ষ্য করল প্রচণ্ড মন খারাপ ভাবটা এখন আর তার নেই। সে বেশ ভালো বোধ করছে। তাকে বাড়িঘর ছেড়ে দিতে হবে। সে কোথায় গিয়ে উঠবে এই চিন্তাটাও এই মুহূর্তে তার মাথায় নেই। শুক্রবারে তার বিয়ে, 2 মাসের বেতনের টাকা তার পকেটে, খারাপ কি? তার কোনো দুধের শিশু নেই যাকে চিড়ার পানি গুলে খাওয়াতে হবে। তাকে কি সুখী মানুষ বলা যায় না? তার ইচ্ছা করছে আসমানিকে নিয়ে বের হতে, টুকিটাকি কিছু জিনিস কিনবে। সংসারের জিনিস দুজনে মিলে কেনার অনেক আনন্দ। প্রথমে কিনতে হবে একটা মশারি, ধবধবে সাদা রঙের নেটের মশারি, পাশে বড় এবং বেশ উঁচু। মশারির ভেতর বসে থাকলে যেন মশারির ছাদ মাথায় স্পর্শ না করে। দুজনে চা খাওয়ার জন্যে সুন্দর 2টা কাপ পিরিচ, বিছানার চাদর। ঘরে কোনো ড্রেসিং টেবিল নেই। ড্রেসিং টেবিল কিনতে পারলে ভালো হতো, সম্ভব হবে না। ভালো বড় আয়না কিনে দেয়ালে ঝুলিয়ে দিতে হবে, পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এমন বড় আয়না। কত দাম পড়বে কে জানে। আসল জিনিসের কথা মনেই ছিল না। বালিশ, নরম বালিশ কিনতে হবে, ফ্লাস্ক কিনতে হবে, ফ্লাস্ক ভর্তি থাকবে গরম পানি, টি ব্যাগ, চা, দুধ, চিনি থাকবে। গভীর রাতে চা খেতে ইচ্ছে করলে গরম পানি দিয়ে চা বানানো। একটা টিভি কিনতে পারলে খুব ভালো হবে। ঢাকা শহরে তাদের বাড়িটি সম্ভবত একমাত্র বাড়ি যেখানে টিভি নেই। একসময় টিভি ছিল, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশনে কি একটা ঝামেলায় পিকচার টিউব নষ্ট হয়ে যাবার পর আর সারানো হয়নি। টিভিটা সারাতে দিলে হয়। টেলিফোনে আসমানির সঙ্গে কথা বলে নিতে হবে। তার শরীরটা কেমন কে জানে। শরীর খারাপ থাকলে বের হতে পারবে না। 100 টাকার নতুন একটা ফোন কার্ড কেনা হয়েছে। ফোন কার্ডের কিছুই খরচ হয়নি। পুরো কার্ডটা খরচ করলে কেমন হয়? তাহলে বলা যাবে 100 টাকায় কথা বলা হলো। আসমানি বলল, কে বলছেন? ফরহাদ বলল, জমিন বলছি। আসমানি হাসতে হাসতে বলল, জমিন বলছো মানে? তুমি আসমান হলে আমি জমিন, বাংলা সিনেমা আর কি। তুমি বৃষ্টি, আমি মেঘ। তুমি জল, আমি স্থল। এই শরীর কেমন? শরীর কেমন মানে? তোমার কি ধারণা আমি চিররোগী? খবরদার আর কখনো টেলিফোন করে শরীর কেমন জিজ্ঞাসা করবে না। আচ্ছা যাও, করব না। আমাদের বিয়ের তারিখ কি ঠিক আছে? 2 দিন পিছিয়েছে, রবিবার। আমরা আমাদের সব আত্মীয় স্বজনদের রবিবারের কথা বলছি। মামা এর মধ্যে তোমার বাবা মার সঙ্গে কথা বলবেন। মনে হচ্ছে আজ সন্ধ্যাবেলা যাবেন। সন্ধ্যাবেলা তুমি অবশ্যই বাসায় থাকবে। হ্যাঁ থাকবো। এখন কি করছো? আসমানি নামের একটা মেয়ের সঙ্গে কথা বলছি। আচ্ছা শোনো, তুমি কি আজ আমাকে দোকানে নিয়ে যেতে পারবে? ওমা, কেন পারবো না? আমার নিজেরও তো কিছু কেনাকাটা আছে। এই শোনো, কথা না বাড়িয়ে এক্ষুনি চলে এসো। এক্ষুনি চলে আসতে পারবো না, তোমাকে বেশ কিছুক্ষণ কথা বলতে হবে। আমি 100 টাকা দিয়ে একটি ফোন কার্ড কিনেছি। কার্ড শেষ না হওয়া পর্যন্ত কথা বলবো। আচ্ছা বলো, আমি টেলিফোন ধরে আছি। আসমানি, তোমার কোন ধরনের বালিশ পছন্দ, শক্ত না নরম? বালিশ আবার শক্ত হয় নাকি? বালিশ মানেই তো নরম। বালিশ যে ক্ষেত্র বিশেষে কীরকম শক্ত হয় তা আমাদের বালিশ না দেখলে বুঝবে না। আমাদের বালিশ দিয়ে মাথায় বাড়ি মারলে সঙ্গে সঙ্গে মৃত্যু হবার সম্ভাবনা। ভালো কথা, তোমার খাটের গদি কি ফোমের? হ্যাঁ ফোমের। কত ইঞ্চি ফোম? মেপে দেখিনি, মাপবো?
অবশ্যই মাপবে। টেলিফোনে কথা শেষ হোক তারপর মাপবে, কারণ আমি একটা ফোমের তোষক কিনব। তোমাকে এত খুশি খুশি লাগছে কেন? খুশি খুশি লাগছে? হ্যাঁ, খুব খুশি খুশি লাগছে। চাকুরি ফেরত পেয়েছো তাই না? চাকুরি ফেরত পাইনি, আমার খুবই দুঃসময়। তাতে কি? আমাকে তো আর দুধের মেয়েকে চিড়ার পানি খাওয়াতে হচ্ছে না। তার মানে তুমি বুঝবে না। আসমানি বলল, আচ্ছা আজ কি বৃহস্পতিবার? ফরহাদ বলল, কেন বলো তো? তোমার আনন্দ দেখে মনে হচ্ছে আজ বৃহস্পতিবার। আমি একটা বইয়ে পড়েছি, এক একজন মানুষের এক একবারে আনন্দ থাকে। যেমন ধরো আমি হচ্ছি সূর্যের কন্যা, আমি আনন্দে থাকি রোববারে। আচ্ছা শোনো, তুমি কথা বলে শুধু সময় নষ্ট করো। আমি আজ 100 টাকার কথা বলবো। 100 টাকা এখনো শেষ হয়নি। কখন শেষ হবে তাও বলতে পারছি না, তবে আমার মনে হয় কথা বলতে পারবো না। কেন? আমার পেছনে লম্বা লাইন হয়ে গেছে। লাইনের লোকগুলি বিশ্রীভাবে আমার দিকে তাকাচ্ছে। ভালো হয়েছে, অগ্নিদৃষ্টিতে তোমাকে ভস্ম করে দিক। হ্যালো শোনো, টেলিফোন রাখার আগে খুব জরুরি একটা কথা জিজ্ঞেস করি। কি রঙের শাড়ি পরবো বলো তো? তোমার পছন্দের কোনো রঙের শাড়ি পরতে ইচ্ছে করছে। আমাকে কিছু বলতে হবে না, আমি মনে মনে যে রঙটা ভাববো তোমাকে সেই রঙের শাড়ি পরেই আসতে হবে। এই বিষয়ে আমার আধ্যাত্মিক ক্ষমতা আছে, ইএসপি টাইপ ক্ষমতা। পরীক্ষা হয়ে যাক। আমি টেলিফোন রেখেই আমার পছন্দের রঙের কথা এক টুকরো কাগজে লিখে মানিব্যাগে রেখে দেব। তুমি দেখবে যে রঙের শাড়ি পরে বের হয়েছ সেই রঙটার কথাই আমি লিখেছি। উফ, ফালতু কথা বলবে না তো প্লিজ। বাজি? আচ্ছা যাও বাজি। টেলিফোন রেখে দেই? দাও, তবে টেলিফোন রাখার আগে দয়া করে বলো তো আমার সোনার বাংলা গানটার পরের লাইনটা যেন কি? আমি তোমায় ভালোবাসি। আসমানি তার মার কাছ থেকে নিয়ে ধবধবে সাদা রঙের একটা শিফন শাড়ি পরেছে। সাদা রঙের শাড়ি সে কখনো পরে না। সাদা রঙের শাড়ি সে কখনো পরে না। ফরহাদকে শিক্ষা দেবার জন্যে এমন শাড়ি পরা। সে নিশ্চয়ই ভাববে না আজকের দিনে সে সাদা শাড়ি পরবে। আসমানি হাসি হাসি মুখে বলল, দেখি তোমার মানিব্যাগের কাগজ। ফরহাদ কাগজ বের করে আসমানির হাতে দিল। কাগজে লেখা সাদা। আসমানি খুবই অবাক হয়ে ফরহাদের দিকে তাকাচ্ছে। সে কি বলবে ভেবে পাচ্ছে না। আসমানির বিস্মিত মুখ দেখে ফরহাদের খুবই মায়া লাগছে। ইচ্ছে করছে সত্যি ব্যাপারটা বলে দিতে। মানিব্যাগে শুধু যে সাদা লেখা কাগজই ছিল তা না, একটা কাগজে লেখা ছিল নীল, একটাই সবুজ, একটাই লাল এবং একটাই কালো। অন্য কাগজগুলি রেখে ফরহাদ সাদা লেখা কাগজটা বের করে দিয়েছে। ছেলে মানুষই ম্যাজিক, পিসি সরকারের ছোটদের ম্যাজিক বই থেকে শেখা। আসমানি এতটা অভিভূত হবে সে ভাবেনি। ফরহাদের খুবই লজ্জা লাগছে। ছোট এই কৌশলটা করায় সে মনে হচ্ছে নিজের কাছে ছোট হয়ে গেছে। ফরহাদ বলল, আসমানি তোমাকে সাদা শাড়িতে খুব সুন্দর দেখাচ্ছে। তোমাকে আজ যত সুন্দর লাগছে তত সুন্দর এর আগে কখনো লাগেনি। সাদা শাড়ি তুমি ঘন ঘন পরবে। আসমানি বলল, তোমাকে এই ছাই রঙা শার্ট খুব কুৎসিত লাগছে। এরকম কুৎসিত শার্ট আর কখনো পরবে না। তোমাকে কেমন লাগছে বলবো? বলো। মাছ কাটার আগে মাছের গায়ে ছাই মাখানো হয়। মনে হচ্ছে তোমার গায়ে ছাই মাখানো হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তোমাকে কাটা হবে। আসমানি খিলখিল করে হাসছে। তাকে দেখতে আসলেই সুন্দর লাগছে। সাদা শাড়িতে তাকে মেঘকন্যা বলে মনে হচ্ছে। আসমানির হাতে সাদা লেখা কাগজের টুকরোটা এখনো ধরা। সে এই কাগজ ফেলে দেবে না। কোনো এক ফাঁকে চট করে তার হ্যান্ডব্যাগে লুকিয়ে ফেলবে। মেয়েরা স্মৃতি সংগ্রহ করতে খুব পছন্দ করে। রাহেলা খুবই অবাক হয়েছেন। এই শুক্রবারে তার ছেলের বিয়ে, অথচ তিনি কিছু জানেন না। শুক্রবার মানে তো আগামীকাল। এমন একটা খবর তাকে অন্যের কাছ থেকে শুনতে হলো। তিনি কি এতই তুচ্ছ, এতই নগণ্য? রাহেলা খবরটা কিছুক্ষণ আগে শুনেছেন। চা খেতে খেতে জোবেদ আলী মনের ভুলে বলে ফেললেন, ঘরদোয়ার একটু গুছাতে হয়, নতুন বউ আসছে। তোমার কাছে টাকা পয়সা কিছু আছে? টুকটাক কিছু ইলেকট্রিকের কাজ করা দরকার। বারান্দার বাতি জ্বলে না, বাথরুমের বাতি জ্বলে না। ভাবছি বাগানেও একটা 100 পাওয়ারের বাল্ব দিব। রাহেলা বললেন, বিড়বিড় করে নিজের মনে কি বলছো? জোবেদ আলী শঙ্কিত গলায় বললেন, কই কিছু বলছি না তো। নতুন বউ আসছে মানে কি? জোবেদ আলীকে মূল ঘটনা প্রকাশ করতে হলো। সকালবেলার চাটা তিনি আগ্রহ করে খান। চা খাওয়ার মাঝখানে একই বিপত্তি। এরিকা জাপানিকার চারা কিনেছেন। চারা লাগাবার জন্যে জমি তৈরি করতে হবে। পচা গোবরের সন্ধানে যেতে হবে। রাহেলার প্যাঁচে পড়লে বের হওয়া যাবে না।
রাহেলা বললেন, ফরহাদ বিয়ে করছে? জোবেদ আলী বললেন, হুঁ। সব ঠিকঠাক? ঠিকঠাক না হলে বিয়ে হবে কিভাবে? আমি জানলাম না কেন? তোমাকে বলার সুযোগ পাইনি। তোমাকে তো ঠিকই বলার সুযোগ পেয়েছে, আমাকে পাইনি কেন? তোমার ঘুমের সমস্যা, তুমি সকাল সকাল শুয়ে পড়ো, তারপর ধরো কি যেন বলে, বিড়বিড় করবে না, বিড়বিড় বন্ধ করো। জোবেদ আলী চায়ের কাপ নামিয়ে রাখতে রাখতে বললেন, রাহেলা তুমি স্বভাব চরিত্র বদলাও। নতুন একটা মেয়ে আসছে, এসেই দেখবে তার শাশুড়ির প্রধান কাজ হচ্ছে তার শ্বশুরকে ধমকানো। এটা তার ভালো লাগবে না। সব মেয়েরাই স্বামীকে ধমকাতে পছন্দ করে, কিন্তু যখন দেখে অন্য কোনো মেয়ে তার স্বামীকে ধমকাচ্ছে তখন খুব রাগ করে। বিয়ের খবরটা তুমি কবে জেনেছ? পরশু রাতে। পরশু রাতে জেনেছ? মাঝখানে পুরো একটা দিন গিয়েছে আর তুমি আমাকে কিছুই জানাওনি? আহারে যন্ত্রণা! বিয়েটা যদি আমার হতো, আমি বিয়ে ঠিক হওয়া মাত্র তোমাকে জানাতাম। বিয়ে ফরহাদের, সে তোমাকে না জানালে আমি কি করব? আমাকে জানাতে তার অসুবিধা কোথায়? আছে নিশ্চয়ই কোনো অসুবিধা। রাহেলা স্বামীর সামনে থেকে উঠে গেলেন। ফরহাদ থাকলে সরাসরি তার কাছে যেতেন। ফরহাদ নেই, খুব ভোরে উঠেই চলে গেছে, নাস্তা খেয়ে যায়নি, 1 কাপ চা শুধু খেয়েছে, তার সঙ্গে দেখা হয়নি। ঘুমের ওষুধ খাওয়ার পরেও কাল রাতে তার 1 ফোঁটা ঘুম হয়নি। ফজরের আজান শুনে ঘুমোতে গেছেন। ঘুম ভেঙেছে সকাল 10টায়। ঘুম ভেঙেই দুঃসংবাদ। ছেলের বিয়ে দুঃসংবাদই তো বটে। মার কাছে মেয়ের বিয়ে সুসংবাদ, ছেলের বিয়ে দুঃসংবাদ। মঞ্জু দাড়ি শেভ করছিল, ব্লেডে ধার না থাকায় তার গাল কেটে গেছে, রক্ত বের হয়ে সাদা ফেনায় লাল আভা। মঞ্জু বিরক্ত হয়ে আয়নার ভেতরের মঞ্জুকে দেখছে, যেন তার গাল কেটে ফেলায় সে আয়নার ভেতরের মঞ্জুকে দায়ী করছে। মাকে ঢুকতে দেখে সে তার বিরক্ত দৃষ্টি মার দিকে ফিরিয়ে দিল। এখন তাকে দেখে মনে হচ্ছে তার গাল কাটায় রাহেলারও কোনো সূক্ষ্ম ভূমিকা আছে। রাহেলা বললেন, কি করছিস? মঞ্জু বলল, কি করছি দেখতে পাচ্ছ না? গাল তো কেটে ফেলেছিস। দরজা থেকে সরে যাও তো মা, অন্ধকার করে রেখেছ। নিজের পেটের ছেলে এই ভঙ্গিতে কথা বলছে, ভাবাই যায় না। তার হাতে ক্ষমতা থাকলে দারোয়ান দিয়ে কান ধরিয়ে এই ছেলেকে বাসার চারপাশে কয়েকটা চক্কর দেয়াতেন। অক্ষম মারা ইচ্ছে করলেও কিছুই করতে পারেন না। তিনি দরজা ছেড়ে সরে দাঁড়াতে দাঁড়াতে বললেন, তোর সঙ্গে ফরহাদের কথা হয়েছে? না। সে যে বিয়ে করছে জানিস? জানি। তোকে কে বলেছে? ভাইয়া। কখন বলেছে? দেখছো একটা কাজ করছি, কি ভ্যান ভ্যান শুরু করলে? কখন বলেছে তা দিয়ে তোমার দরকারটা কি? তোর সঙ্গে কি কথা হয়েছে একটু বল, দরকার আছে। বিরক্ত করো না তো মা, প্লিজ। ভাইয়ার সঙ্গে আমার এমন কোনো কথা হয়নি। আজ বিকেলে মেয়ে পক্ষের লোকজন কথা বলতে আসবে, আমাকে থাকতে বলেছে। আজ বিকেলে আসবে? মঞ্জু জবাব দিল না। রাহেলা বললেন, চা খাবি? মঞ্জু এই প্রশ্নেরও জবাব দিল না। রাহেলা বের হয়ে রান্নাঘরে গেলেন। কিছু কিছু সময়ে তাঁর ধৈর্য সীমাহীন। তিনি চা বানিয়ে আবার ছেলের কাছে আসবেন। তখন মঞ্জু তার সঙ্গে ভদ্রভাবে কথা বলবে, তিনি এ ব্যাপারে নিশ্চিত। কারণ ছেলে মার সঙ্গে একটু আগে খুব খারাপ ব্যবহার করেছে, তার জন্যে সে কিছুটা হলেও অনুতপ্ত বোধ করবে। ছেলে যদি পুরোপুরি অমানুষ হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই ভিন্ন কথা। সেই সম্ভাবনা তিনি উড়িয়ে দিচ্ছেন না। ছেলেবেলায় মঞ্জু অতি শান্ত ছিল, কোনো অভিযোগ নেই, কোনো দুষ্টামি নেই, খাওয়া নিয়ে ঝামেলা নেই। সন্ধ্যা হলেই পড়তে বসছে, যতক্ষণ পর্যন্ত তিনি না বলছেন অনেক হয়েছে বাপ, ঘুমোতে যাও, ততক্ষণ পর্যন্ত মাথা ঝুলিয়ে পড়ছেই। তখনই বোঝা উচিত ছিল বড় হয়ে এই ছেলে হারামজাদা টাইপ হয়ে যাবে। রাহেলা চা নিয়ে মঞ্জুর ঘরে ঢুকে দেখেন তার শেভ করা হয়ে গেছে, সে সিগারেট ধরিয়েছে। মাকে দেখে সে বিরক্ত মুখে সিগারেট জানালা দিয়ে ফেলে দিল। রাহেলা ছেলের এই বিরক্তি ক্ষমা করে দিলেন। দামি একটা সিগারেট, 2টা টান দিয়ে ফেলে দিতে বিরক্তি লাগবেই। তিনি যদি সিগারেট খেতেন তিনিও বিরক্ত হতেন। রাহেলা বললেন, মঞ্জু চা নে। চা তো আমি চাইনি। মঞ্জু বিরক্ত মুখে চায়ের কাপ হাতে নিল। রাহেলা ছেলের সামনে বসতে বসতে বললেন, ফরহাদ বিয়ে করছে ভালো কথা, বিয়ের বয়স হয়েছে, পাত্রী ঠিক আছে, অসুবিধা কি? সে যদি ভেবে থাকে বিয়েটা সম্পূর্ণ তার নিজের ব্যাপার, কাউকে কিছু বলার দরকার নেই, তাহলেও ঠিক আছে। ঠিক থাকলে তোমার এত কথার দরকার কি? বিয়ে যে করছে, বউ নিয়ে সে থাকবে কোন ঘরে? তুই কি তোর দাদাজানকে তোর ঘরে রাখবি? না। তাহলে তোর দাদাজান থাকবে কোথায়? ভাইয়া নিশ্চয়ই কোনো ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে? নতুন বাসা ভাড়া করে ভাবিকে নিয়ে উঠবে। তোকে বলেছে?
না, আমাকে কিছু বলেনি। তুমি ভালো করেই জানো ভাইয়ার সঙ্গে বসে আমি খেজুরে আলাপ করি না। আজ সন্ধ্যায় তাহলে মেয়ে পক্ষের লোকজন আসবে? হ্যাঁ। তুই থাকবি বাসায়? আমি বলতে পারছি না, আমার কাজ আছে। কাজ শেষ করতে পারলে চলে আসব। কি কাজ? কি কাজ বললে তুমি বুঝবে। তুই কি চাকরি বাকরি কিছু পেয়েছিস? চাকরি পাবো কোথায়? বাংলাদেশে চাকরি আছে, ব্যবসা করার চেষ্টা করছি। ব্যবসা করতেও তো টাকা লাগে, টাকা পাবি কোথায়? সব ব্যবসায় টাকা লাগে না। বাংলাদেশের বেশিরভাগ ব্যবসায়ী বিনা টাকার ব্যবসা। এখনকার ব্যবসায় যে জিনিসটা লাগে তার নাম বুদ্ধি। তোর ধারণা তোর অনেক বুদ্ধি? হ্যাঁ, আমার বুদ্ধি খারাপ না। এখন তুমি যাও, আমি সিগারেট খাবো। ব্যবসা ট্যাবসার ব্যাপারে জামাইয়ের সঙ্গে পরামর্শ করতে পারিস। ব্যবসার ব্যাপার ওরা ভালো বোঝে। মঞ্জু সিগারেটের প্যাকেটে হাত দিল। হাতে সিগারেটের প্যাকেট দেখে যদি রাহেলা তাকে মুক্তি দেন। রাহেলা ছেলেকে মুক্তি দিলেন। বারান্দায় এসে দাঁড়ালেন। মেয়ের কাছে যাবেন কিনা বুঝতে পারছেন না। সংসারে সমস্যা হওয়া শুরু হয়েছে। এইসব সমস্যা নিয়ে মেয়ের সঙ্গে ঠান্ডা মাথায় আলাপ করতে হবে। সব শুনলে জাহানারা তার উপর খুবই রাগ করবে। জাহানারা ধরেই নেবে মার কারণে সংসারে বিশৃঙ্খলা হচ্ছে। রানীর সঙ্গে বিয়েটা হচ্ছে না কেন, এই জবাবদিহিও রাহেলাকেই করতে হবে। অথচ তিনি ধরেই নিয়েছিলেন রানীর সঙ্গে ফরহাদের বিয়েটা তিনি দিতে পারবেন। দিনরাত ভেবে সূক্ষ্ম কিছু পরিকল্পনাও তিনি করেছিলেন। এই জাতীয় পরিকল্পনা অতীতেও তিনি করেছেন, তখন কাজ করেছে। জাহানারার বিয়ে তো তিনি এভাবেই দিলেন। জাহানারা পালিয়ে গিয়ে যে ছেলেকে বিয়ে করবে বলে ঠিক করেছিল, সেই বিয়ে তিনি হতে দেননি। তার ফল শুভ হয়েছে। রাহেলার মনে হলো আজই মেয়েকে কিছু জানানো ঠিক হবে না। বিয়ের কথা হলেই যে বিয়ে হয়ে যাবে এমন তো না। 40 জায়গায় বিয়ের কথা হয়, কিন্তু বিয়ে 40 জায়গায় হয় না। বিয়ে এক জায়গায় হয়। তার মন বলছে ফরহাদের বিয়ে রানীর সঙ্গে হবে। তিনি ভোররাতে এরকম একটা স্বপ্ন দেখেছেন। বউ সেজে রানী তার ঘরে ঢুকেছে। তার গা ভর্তি গয়না, পরনে লাল টুকটুকে শাড়ি। তাকে সালাম করতে করতে বলছে, আপনাকে এতদিন মা ওই মা ডেকেছি, আজ হঠাৎ মা ডাকতে পারবো না। আপনি কিন্তু কিছু মনে করতে পারবেন না। ফজরের নামাজের স্বপ্ন ভুল হবার কথা না। চাঁদের হিসাবটা দেখতে হবে। শুক্লা পক্ষের চাঁদ হলে স্বপ্ন মিলে যাবে। কৃষ্ণপক্ষ হলে মিলতেও পারে, আবার নাও মিলতে পারে। আজ সন্ধ্যাবেলায় মেয়ে পক্ষের লোকজন কথা বলতে আসবে। তাদের সঙ্গে মুরব্বী মহিলাও নিশ্চয়ই আসবেন। বিয়ের আলাপে পুরুষদের সঙ্গে মহিলারা সব সময় আসেন। মহিলারা আসেন ভেতরের খবর বের করার জন্যে। সেই মহিলাকে ভেতরের খবর তিনি সবই দেবেন, কিছুই লুকাবেন না। এক ছেলের হাতে পুরো সংসার। অসুস্থ বৃদ্ধ একজন মানুষ আছে। ঢাকা শহরে নিজেদের বাড়িঘর বলতে কিছু নেই। অন্যের বাড়িতে পাহারাদার হিসেবে থাকা। যে কোনো সময় তারা বাড়ি থেকে বের করে দিতে পারে। তখন যেতে হবে গাছতলায়। দেশের বাড়িতে গিয়ে যে থাকবে সে উপায়ও নেই। দেশে ভিটা বাড়ি ছাড়া আর কিছুই নেই। সেই বাড়িতে কেউ থাকে না। ঘরদোয়ার ভেঙে পড়েছে। চারদিকে জংলা, সাপখোপের আড্ডা। বৌমা আছো বৌমা? রাহেলা বিরক্ত মুখে ফরহাদের ঘরের দিকে তাকালেন। মেম্বার আলীর আজ জ্বর এসেছে। কত জ্বর বোঝা যাচ্ছে না। থার্মোমিটার খুঁজে পাওয়া যাচ্ছে না। কাউকে দিয়ে যে থার্মোমিটার কিনে আনাবেন তাও সম্ভব না। কাজের মেয়েটা ছুটিতে গিয়েছে। মঞ্জুকে বললে লাভ হবে না। তবু বলে দেখা যেতে পারে, নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকা। কেউ যেন বলতে না পারে শ্বশুরের জ্বর হয়েছে, একটা থার্মোমিটার আনিয়ে জ্বরটা যে মাপবে তাও করেনি। তবে এক্ষুনি মঞ্জুর ঘরে ঢুকে কিছু বলার দরকার নেই। তাকে ঘরে ঢুকতে দেখলেই মঞ্জু দপ করে জ্বলে উঠবে। তার দরকার কি? গাল বাড়ালেই যদি চড় খেতে হয়, তাহলে গাল বাড়ানো কেন? এক সময় না এক সময় মঞ্জু ঘর থেকে বের হবে। বের হবার মুখে বললেই হবে, বৌমা ও বৌমা। রাহেলা মুখ অন্ধকার করে শ্বশুরের ঘরে ঢুকলেন। মেম্বার আলী বললেন, আমলকি খাবো বৌমা। কি খাবেন? আমলকি। রাহেলা তিক্ত গলায় বললেন, আব্বা শুনুন, আপনি তো বেহেশতে বাস করছেন না। যে কোনো একটা ফল খেতে ইচ্ছে করলো, মুখ দিয়ে বললেন, অমনি ফলটা এসে মুখের সামনে ঝুলে থাকলো। আমলকি এখন পাবো কোথায়? লবণ দিয়ে একটা আমলকি খেলে মুখে স্বাদটা ফিরে। বুড়ো মানুষের মুখে এত স্বাদ হওয়া ভালো না। স্বাদ হলে দুনিয়ার কুপথ্য করবেন আর পেট নামবে। মঞ্জু বাসায় আছে না? তার কথা শুনলাম। হ্যাঁ আছে। মঞ্জুকে বলে দাও এখন কার্তিক মাস, আমলকির সিজন। আব্বা শুনুন, আপনার বয়স হয়েছে, শরীর ভালো না। আপনি আল্লাহ খোদার নাম নেন।
তসবি পড়ার মতো আমলকি আমলকি করছেন কেন? আমলকির মধ্যে আছেটা কি? আমলকি স্বাদবর্ধক। আমলকি জলপাই দুইটাই কার্তিকের ফল, দুইটাই স্বাদবর্ধক। মা, মঞ্জুকে জলপাইও আনতে বলো, একটা কাগজে লিখে দাও, লিখে না দিলে মনে থাকবে না। আচ্ছা যান, বলবো। লেবু চা একটু দিতে পারবে মা? ঘরে লেবু নেই। লেবু না থাকলে রং চা দাও, বৃদ্ধ মানুষের জন্য রং চা মহৌষধ। রাহেলা বললেন, চা দিচ্ছি। আব্বা, আপনাকে একটা কথা বলি, একটু মন দিয়ে শুনুন। মা, তোমার সব কথা আমি মন দিয়ে শুনি। এটা একটু বেশি মন দিয়ে শুনুন। আপনার বয়স হয়েছে, এই বয়সে খুব ভালো সেবা দরকার। আপনি আপনার মেয়ের কাছে কয়েকটা দিন থেকে আসেন। এইখানে আমার সেবা হচ্ছে না তোমাকে কে বলল? এর চেয়ে বেশি সেবা কে আমাকে করবে? রাতে যতবার ঘুম ভাঙে, আমি বিছানায় নড়াচড়া করতেই তোমার ছেলে ফরহাদ লাফ দিয়ে উঠে পড়ে, মশারি তুলে জিজ্ঞেস করে, দাদাজান কি হয়েছে? এর চেয়ে বেশি তো ফেরেশতাও করবে না। ফরহাদ তো আর সারা জীবন আপনাকে সঙ্গে নিয়ে ঘুমাবে না, ও বিয়ে করবে, সে তার সংসার দেখবে। মেম্বার আলী হাসি মুখে বললেন, সে সংসার দেখবে, সংসারের ফাঁকে ফাঁকে আমাকেও দেখবে। যে দেখতে পারে সে সংসারে থেকেও দেখতে পারে। রাহেলা চা বানাতে রান্নাঘরে ঢুকলেন। তাকে বিস্মিত করে দিয়ে মঞ্জুও প্রায় সঙ্গে সঙ্গে রান্নাঘরে ঢুকল। মঞ্জু তার নিজের ঘর আর এ বাড়ির বারান্দা ছাড়া কোথাও যায় না। রান্নাঘরে সে কখনো উঁকি দিয়েছে বলে তিনি মনে করতে পারছেন না। রাহেলা বললেন, কি আরেক কাপ চা খাবি? মঞ্জু বলল, চা খাবো না মা, শোনো, এই 50টা টাকা রাখো। দাদাজান আমলকি খেতে চাচ্ছে, তাকে আমলকি এনে খাইও। আর সাথে এই টাকাটা রাখো, সংসারের খরচ। এখন থেকে মাসের 1-2 তারিখে আমি যা পারি দেব। রাহেলা আনন্দিত গলায় বললেন, এখানে কত টাকা? 2000। রাহেলা টাকাটা হাতে নিয়েই গুনতে শুরু করলেন। সব 100 টাকার নতুন নোট, একটার গায়ে একটা লেগে আছে, গুনতে কষ্ট হচ্ছে। পৃথিবীর সবচেয়ে আনন্দময় কষ্টের একটা কষ্ট হচ্ছে টাকা গোনার কষ্ট। একটু আগে মঞ্জু যে খারাপ ব্যবহার তার সঙ্গে করেছে, তার কিছুই এখন রাহেলার মনে নেই। ছেলের প্রতি মমতায় তার হৃদয় এখন আর্দ্র। তার মন বলছে, এই ছেলে ফরহাদের মতো পুতু করে জীবন শুরু করবে না। সে মাথা শক্ত করে উঠে দাঁড়াবে। এই ছেলের টাকা পয়সা হবে, ঘর বাড়ি হবে, গাড়ি হবে। নুন আনতে পান্তা ফুরায় ব্যাপার এই ছেলের বেলা কখনো ঘটবে না। শক্ত ধরনের ছেলে। বর্তমান সময় হলো কঠিন সময়। এই কঠিন সময়ে শক্ত ধরনের ছেলে পুলে দরকার। মিনমিনে মেয়ে টাইপ ছেলেদের যুগ শেষ হয়েছে। গাছ লাগাবার জন্য সবচেয়ে ভালো সময় হচ্ছে বিকাল। রোদ থাকে না। মাটি ভালো করে তৈরি করে চারা পুঁতে দিতে দিতেই সন্ধ্যা নামে। সন্ধ্যার পরই নামে রাত। রাতের ঠান্ডা হাওয়ায় নতুন লাগানো গাছে শান্তির পরশ পড়ে। রাতে শিশিরে মাটি ভেজা থাকে, গাছের গায়ে সেই শিশির জমে। গাছের জন্যে যা খুবই প্রয়োজন। জোবেদ আলী এমন এক মহেন্দ্রক্ষণে এরিকা জাপানিকা গাছের চারা লাগালেন। 40 টাকা দিয়ে তিনি একটা বাঁশ কিনে এনেছিলেন। বাঁশ কেটে গাছের চারিদিকে বেড়া দিয়ে দিলেন। লোকজন ছাগলের হাত থেকে বাঁচানোর জন্য গাছ বেড়া দেয়, তিনি দিচ্ছেন তার ছেলের হাত থেকে বাঁচানোর জন্যে। তার মন বলছে, মঞ্জু এই গাছটাও পাড়িয়ে মেরে ফেলবে। গাছটা মনে হয় বেঁচে যাবে। জোবেদ আলী গাছের জীবন রক্ষার জন্য দীর্ঘ প্রার্থনা করলেন। প্রার্থনার মাঝখানে বাধা পড়ল। তিনি দেখলেন গেট খুলে নান্টু ঢুকছে। যে কেউ বাগানে ঢুকলে তিনি কিছুটা শঙ্কিত বোধ করেন। এই বুঝি সে কোনো চারার উপর দাঁড়িয়ে পড়ল। এই বুঝি হাত বাড়িয়ে গাছের কোনো পাতা ছিঁড়ল। মানুষের এই এক বিচিত্র অভ্যাস, গাছ দেখলেই পাতা ছিঁড়ে গন্ধ শোকা। গন্ধ যদি শুঁকতেই হয়, পাতা না ছিঁড়েও তো শোকা যায়। এমন তো হতে পারত যে গাছরা মানুষের স্বভাব পেয়েছে। কোনো মানুষ যাচ্ছে গাছের নিচ দিয়ে, গাছটা টান দিয়ে মানুষের একটা হাত ছিঁড়ে ফেললো গন্ধ শোকার জন্য। তখন কেমন হতো? মানুষ এমন অকৃতজ্ঞ। কোনো মানুষ কি পারে তার নিজের ছেলে মেয়ে অন্যকে বিলিয়ে দিতে? কিন্তু গাছ তো পারছে। সে তার সব ফল দিয়ে দিচ্ছে। ফলগুলি গাছের সন্তান ছাড়া আর কি। চাচাজান কেমন আছেন? জোবেদ আলী বললেন, ভালো। তার খুবই অস্বস্তি লাগছে, কারণ নান্টু ছেলেটা হেলতে দুলতে বাগানের ভেতর দিয়ে তার কাছে আসছে। মাটির দিকে তাকিয়ে হাঁটলেও একটা কথা ছিল, তিনি বুঝতেন যে সে দেখে শুনে হাঁটবে, চারা মারিয়ে দেবে না। বাগানটা তো খুব সুন্দর করে ফেলেছেন। আমাকে চিনতে পেরেছেন তো? আমি নান্টু। হ্যাঁ চিনেছি, ঘরে গিয়ে বসো। ফরহাদ অবশ্যই বাসায় নেই, সকালে বের হয়েছে, এখনো ফেরেনি। তার বিয়ের ব্যাপারে কথা বলার জন্যে আজ বাসায় লোকজন আসার কথা না? হুঁ, আমি এই জন্যই এসেছি।
ভালো করেছো, ঘরে গিয়ে বসো, আমি আসছি, হাতের কাজটা শেষ করে আসি। গাছ লাগাচ্ছেন? হ্যাঁ। আপনার বাগানে কি মশলার গাছ আছে, দারুচিনি, লবঙ্গ? অবশ্যই আছে। দারুচিনি গাছ আছে 2টো, লবঙ্গ গাছ আছে 4টে, একটা এলাচ গাছ আছে, ছোট এলাচ না, বড়টা। এলাচ হয়? এখনো জানি না। বাবা, তুমি এভাবে বাগানে হাঁটাহাঁটি করবে না, গাছ মেরে ফেলবে। তুমি ঘরে গিয়ে বসো, চা খাও। আপনার সঙ্গে একটু গল্প করি। আমি কাজের সময় গল্প করি না, তুমি ঘরে গিয়ে বসো, আমি আসছি।